সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। উমেদ ভবন প্যালেসের রক্তাক্ত ব্যালকানির পেছনে ফেলে জ্যাক দ্রুত নেমে আসে সিঁড়ি বেয়ে। তার কোলের ভেতর নিস্তেজ ইবেলিনা গাড়ির দরজা খুলে সাবধানে তাকে সিটে শুইয়ে দেয়। এক মুহূর্তের জন্য তার চোখের পলক পড়ে না। মনে হয় পৃথিবীর সমস্ত হিংস্রতা সে একাই বয়ে নিয়ে চলেছে। গাড়ি ছুটতে থাকে রাতের ফাঁকা রাস্তা ধরে। উমেদ ভবন প্যালেসের সোনালি গম্বুজ পেছনে মিলিয়ে যায় অন্ধকারে। শহরের আলো একে একে পেছনে পড়ে থাকে। জ্যাকের চোয়াল শক্ত, আঙুলগুলো স্টিয়ারিংয়ে কাঁপছে, কিন্তু চোখ স্থির। প্রায় 40 মিনিট পর গাড়ি থামে এক বিলাসবহুল ভবনের সামনে। এখানে তার ব্যক্তিগত ফ্ল্যাট আছে, যেটা কারো জানা নেই, কারো প্রবেশাধিকার নেই, শুধুমাত্র আরজে ছাড়া। লিফটে উঠে সে সরাসরি উপরের তলায় যায়। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে নিঃশব্দে। জ্যাক ইবেলিনাকে বেডরুমে শুইয়ে দেয়, কপালে হাত ছোঁয়ায়। গরম নয়, একটা গ্লাসে পানি রেখে দেয় পাশে। তারপর ধীরে ধীরে গিয়ে বসে ড্রয়িং রুমে ডিভানে। বন্দুকটা টেবিলের উপরে রাখে, চোখ সরায় না দরজার দিক থেকে। প্রায় ঘন্টাখানেক পরে বেলিনা চোখের পাতা কেঁপে ওঠে। প্রথমে সব কিছু ঝাপসা, সাদা ছাদ, অচেনা গন্ধ, নিস্তব্ধ একটা ঘর। সে ধীরে ধীরে শ্বাস টেনে নেয়। মাথার ভেতর যেন ধোঁয়া জমে আছে, কিছু মনে পড়ছে না। ধীরে ধীরে তার মস্তিষ্কে ধরা দিল সব। রক্ত, গুলির শব্দ, দীপরায়ের চিৎকার, জাগের আগুন ঝরা ধূসর চোখ জোড়া। সে হঠাৎ উঠে বসে, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস দ্রুত। চারিদিক তাকায়, অচেনা ঘর, আধো অন্ধকার। কণ্ঠ থেকে ফিসফিস করে নিঃসৃত হয়, আমি কোথায়? মাথার ভেতর ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে। ব্যালকনি, রক্তে ভেসে যাওয়া মেঝে, ছুরি, সে শীতল হাসি। তার গলা শুকিয়ে আসে। ঠিক তখনই সে টের পায় কেউ তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। দরজার ওপাশের ড্রয়িং রুমে ডিভানে বসে আছে জ্যাক, পা ছড়িয়ে কোনোই হাঁটুর ওপর রেখে, দুই হাত জোড়া। মাথা সামান্য নিচু, কিন্তু ধূসর চোখ জোড়া সোজা তার দিকে। অন্ধকারেও সেই দৃষ্টি জ্বলছে। ইভেলিনার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে অজান্তেই একটু পিছিয়ে যায়। বিছানার হেডবোর্ডে ঠেকে যায় পিঠ। দুই হাত দিয়ে চাদরটা আঁকড়ে ধরে। তার শরীর যেন নিজে থেকেই গুটিয়ে যায়। জ্যাক ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে দরজার কাছে এসে থামে, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। এবেলিনা ঠোঁট কাঁপিয়ে বলে, मुझे माफ कर दीजिए। मैं किसी को कुछ नहीं बताऊंगी। मैं कुछ नहीं देखा। এবেলিনাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখনও সেই ঘুর থেকে বের হতে পারেনি। জ্যাক তার একদম কাছে এসে দাঁড়ালো। রমণী আরও সিটিয়ে গেল। জ্যাক ঝোঁকে হিম ধরা গলায় প্রশ্ন ছড়ে, Do you get afraid of blood? এবেলিনা বহু কষ্টতে মাথা উপর নিচ নাড়িয়ে বোঝায় হ্যাঁ। জ্যাক আবারও প্রশ্ন করে, Do you get afraid of me? এবেলিনা আবারও মাথা নাড়ল। জ্যাক বাঁকা হেসে তার খসখসে পুরুষালী হাতখানা বাড়িয়ে দিল। এতে এবেলিনা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেও নিজেকে বাঁচাতে পারেনি। জ্যাক রমণীর তুলতুলে পেলক চিবুক শক্ত করে চেপে ধরে হিসিয়ে আওড়ায়, मोरनी जान, बस तेरी आंखों में इतना डर होना चाहिए कि तेरी याद में हमेशा मैं रहूं। चाहे वो प्यार हो या नफरत हो, दिल में इतना खौफ होना चाहिए, जब भूलने की याद आए तो वो दिल भी ना रहे। হঠাৎ শব্দ করে জ্যাকের মুঠোফোনখানা বেজে উঠল। স্ক্রিনে লেখা বস। সে রমণীকে ছেড়ে ফোন কানে তুলল, অন্যদিকে চলে গেল। চৌধুরী মহলের ড্রয়িং রুমে আজ যেন অন্য রূপে সজ্জিত। পুরো ঘর সাদা আর হলুদের সংমিশ্রণে সাজানো। দেয়ালের কর্নারে গাঁদা ফুলের ঝালর, রজনীগন্ধার লম্বা মালা ছাদ থেকে নেমে এসেছে। মাঝখানে বড় সাদা কার্পেট পাতা, তার উপর গোল করে বসার ব্যবস্থা। চারদিকে নরম আলো, ঝাড়বাতির আলো একটু ম্লান করে দেওয়া হয়েছে যেন হলুদের রং আরও উজ্জ্বল লাগে। ঘরের ঠিক মাঝখানে বসে আছে সানিতা। হালকা হলুদ শাড়ি, মাথায় ওড়না টানা, হাতে মেহেদি, চুলে গাঁদা ফুল। মুখে সাজ আছে, কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়, হাসি, ছবি তোলা সব চলছে, কিন্তু সে যেন কোথাও হারিয়ে আছে। এই সময় তার নজর আটকে প্রধান ফটকে, যেখানে দাঁড়িয়ে আছে এসপি। তার কণ্ঠস্বর থেকে ফিসফিস করে বের হয়, ফারহাদ ভাই। অন্যদিকে বিপরীত পাশের মানব ড্রয়িং রুমে ঢুকেই তার পা থেমে গেল। সামনের দৃশ্যটা যেন তাকে স্থির করে দিয়েছে। এত আলো, এত মানুষ, আর সেই সব কিছুর কেন্দ্রে সানিতা। তার বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা খামচে ধরে। সানিতার চোখে ধীরে ধীরে ভরে উঠল জলে। সে শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু এসপিকে দেখা মাত্র সেই বাঁধ ভেঙে গেল। হঠাৎ সানিতা উঠে দাঁড়ায়। চারপাশে কয়েকজন খালা চমকে উঠলেন, কিন্তু সে শুনল না। সে সোজা দৌড়ে চলে গেল। তার ওড়না কাঁধ থেকে সরে গেল। গাঁদা ফুল ঝরে পড়ল মেঝেতে।
সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে সে এসে সোজা এসপির বুকে আছড়ে পড়ে। সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। সানিটার সারা শরীর কাঁপছে। সে শক্ত করে আঁকড়ে ধরে, ভাঙা ভাঙা গলায় শুধালো, আমি বলেছিলাম তুমি যদি আমাকে ভালোবেসে পাশে রাখো আমি কোনো অভিযোগ করব না, নীরবে থেকে যাব তোমার ছায়া হয়ে। তাহলে কেন কেন তুমি আসোনি? কেন আমাকে ছেড়ে দিলে? আমি কি এতটাই অযোগ্য ছিলাম তোমার ভালোবাসার জন্য? তার কণ্ঠ কাঁপছে স্পষ্ট। তুমি কিছুই বলনি, একবারও না। এসপি যেন পাথর হয়ে গেছে। তার হাত দুটো মাঝ আকাশে থেমে আছে। সে বিশ্বাসই করতে পারছে না এই দৃশ্য সত্যি। চারিদিকে সবার দৃষ্টি তাদের দিকে। অবিশ্বাস, বিস্ময়, ফিসফিস শুরু হয়ে গেছে এতক্ষণে। ঠিক তখনই বজ্রের মতো গর্জে ওঠেন খুসদিল ফারুকী। সানিতা, খুসদিল ফারুকী দ্রুতই এগিয়ে এলেন, মুখ কঠিন, চোখে তীব্র রাগ। একটানে তিনি মেয়েকে এসপির বুক থেকে সরিয়ে নিলেন। এটা কি ধরনের আচরণ? তার গলা কাঁপছে রাগে। সানিতা কাঁদছে, কিন্তু একবারও সে বাবার দিকে তাকালো না। তার দৃষ্টি এসপির দিকেই স্থির। খুসদিল ফারুকী মিসেস লিপি ফারুকীর দিকে তাকিয়ে আদেশ ছড়েন, ওকে এখনই উপরে নিয়ে যাও। লিপি এগিয়ে এসে মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেলেন। সানিতা যেতে যেতে একবার পেছনে তাকালো, চোখে অসহায় অনুরোধ। এবার খুসদিল ফারুকী পুরোপুরি এসপির সামনে এসে দাঁড়ালেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। শক্ত কণ্ঠে শুধালো, আজ আমার মেয়ের গায়ে হলুদ। আমি কোনো সমস্যা চাই না। যদি আমার মেয়ের বিয়েতে একটুও ঝামেলা হয় তাহলে আমি আর মামা থাকবো না, একজন বাবা হয়ে দাঁড়াবো। এসপির কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু খুসদিল ফারুকীর মুখের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে কোনো প্রতিবাদ নেই, অনুনয় নেই, শুধু শূন্যতা। যেন শব্দগুলো তার ভেতরে ঢুকছে, কিন্তু সে সাড়া দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। খুসদিল ফারুকী কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঘুরে গেলেন অতিথিদের দিকে। ঘরের কোলাহল ধীরে ধীরে আবারও শুরু হলো। এসপি ধীরে ধীরে সিঁড়ির দিকে চলে গেল, ভারী ভারী কদমে। প্রতিটা সিঁড়ি যেন বুকের ভেতর চাপা ব্যথাকে আরও বাড়িয়ে দিচ্ছে। উপরে গিয়ে সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল সেভাবেই। তারপর হঠাৎ যেন সব শক্তি নিঃশেষ হয়ে গেল। সে দেয়ালে হাত রেখে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার মাথার ভেতর ঘুরছে সানিতার কণ্ঠ, তুমি কিছু বলনি। সে দু হাতে মাথা চেপে ধরে, মনে ভাবনারা উঁকি দিল। কেন বলেনি সে? ভয়, পরিবার, সম্পর্কে জটিলতা? না, এসপি সবসময় ভেবেছিল অনেক সময় আছে। সানিতা অনেক ছোট, আর সেও আজ বুঝলো সময় কারোর জন্য থেমে থাকে না। তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে, কণ্ঠনালী চিরে কোনো শব্দ বেরোনো না। সে কখনো সহজে কাঁদে না, কিন্তু আজ চোখের পানি থামছে না। বুকের ভেতর চাপা কষ্ট জমে এত ভারী হয়ে গেছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মনে করতে লাগলো শৈশবের দিনগুলো, ছাদে দাঁড়িয়ে ঝগড়া, ঈদের সকালে হাসি, কত অঘোষিত মুহূর্ত। কতবার তাদের চোখে একই কথা ছিল, কিন্তু সে মুখ ফুটে কোনো দিনও কিছু বলেনি। আজ সেই নীরবতার শান্তি শাস্তি যেন পাচ্ছে। বাইরে হলুদের গান ভেসে আসছে, সাথে মানুষের হাসি। কারো এদিকে লক্ষ্য নাই। এখানে একটা মানুষ ভেঙে যাচ্ছে চুপিসারে। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আয়নায় নিজের মুখের দিকে তাকালো, চোয়াল শক্ত। সে পকেট থেকে ফোন বের করে একটা নামের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। সানা। কাঁপা কাঁপা আঙুলে অবশেষে কল করে। বিপরীত পাশ থেকে আসে রমণীর ঝাঁঝালো কণ্ঠস্বর। কন হ্যাঁ বে, রাত 2টায় অন্যের বউকে কল করে ডিস্টার্ব করছিস? কটকটির বাচ্চা, এইদিকে আমার 12টা বাজছে আর তুই রাতের 2টার কথা বলছিস? কটকটি নামটা কানে আসতে রমণী বুঝলো এটা এসপি। তাই আধো আধো চোখ খুলে ঘুম জড়ানো কণ্ঠে শুধালো, এসপি তুই এত রাতে? পেস্ট্রি, আই লস্ট হার ইয়ার। কি? কাকে? সানিকে, ওর বিয়ে। তুই বিয়ে করে ফেলেছিস আর আমাকে একবারও বললি না? যাই হোক, সবচেয়ে বড় লেগ পিসটা রেখে দিবি, আমি এসে কালকে খাবো। আমার সাথে না, ওই কাটাপ্পা অন্য কারো সাথে দিচ্ছে। বাক্যখানে শ্রবণ হতেই মুহূর্তে সানার চোখের ঘুম সব হাওয়া। ধপ করে উঠে বসে, বিস্মিত স্বরে বলে, কি? তুই সত্যি বলছিস মামা? হ্যাঁ ইয়ার। আর নিজেকে আটকাতে পারল না এসপি। তার চোখের কোণ ভিজে উঠেছে, প্রায় কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, ইয়ার, আই কান্ট লিভ উইদাউট হার। ইউ নো আই নিড হার। প্লিজ ডু সামথিং সানা। ওকে ছাড়া আমি মরে। থাপ্পড় দিয়ে আমি তার দাঁত ফেলে দেবো আরেকবার মরামরির কথা বললে। আমি বুঝতে পারছি না মামা এমনটা কিভাবে করতে পারে। ওনার তোকে পছন্দ না ঠিক আছে, তাই বলে কি মেয়ের পছন্দেরও দাম দেবে না?
ইয়ার আমি কিছুই জানি না, এই মুহূর্তে আমার মাথা কিছুই কাজ করছে না, কিন্তু আমার ওকে লাগবে, ওকে আমার লাগবেই। রমণী তার জবাবে চুপ থেকে কিয়ৎকাল ভাবলো কী করা যায়। মুহূর্তে তার মাথায় ধরা দিল দুষ্টু বুদ্ধি। ঠোঁটে কুটিল হাসি ঝুলিয়ে বলে, ইটকেল জাস্ট স্লিপ অ্যান্ড ড্রিম। মানে মানে কালকে তোর কোরবানি আর লেগ পিসটা আমার। জাস্ট রিমেম্বার সানা ইজ কামিং অ্যাট ইউর ওয়েডিং। দিল্লি শহরটা দিনে যতটা প্রশাসনিক হিসেবি আর কোলাহল মুখর, রাতে ততটাই অন্ধকার, নিয়ন্ত্রিত, উচ্ছ্বাসে ভরা। সেই রাতে প্রায় 2টার দিকে একটি কালো এসইউভি ধীরে এসে থামল দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত নামকরা নাইট ক্লাব নকটার্না ভেলভেট লাউঞ্জের সামনে। বাইরে লম্বা লাইন, ডোরম্যানদের কড়া নজর, ভেতরে সবাই প্রবেশ করতে পারে না। গাড়ির দরজা খুলে নামে মাথায় হুড টানা, মুখে কালো মাস্ক পরা এক মানব। চোখ দুটোই শুধু দৃশ্যমান, ঠান্ডা, স্থির এবং অস্বাভাবিকভাবে সচেতন। দরজার সামনে দাঁড়ানো বাউন্সার তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সে কোনো কথা না বলে পকেট থেকে একটি মেটালিক কার্ড বের করে নীরবে বাড়িয়ে দিল। কার্ডের ওপর এমবস করা অক্ষর ভিআইপি প্রাইভেট অ্যাক্সেস। বাউন্সার একবার কার্ড, একবার তার চোখের দিকে তাকালো, তারপর সরে দাঁড়ায়। ভেতরে ঢুকতেই কানে আসে ভারী মিউজিকের শব্দ, দামি পারফিউম, অ্যালকোহলের আর ধোঁয়ার মিশ্র গন্ধ। বাতাসে ভারী হয়ে আছে চারিদিক। মানব ধীরে ধীরে ভেতরে এগোলো। সোজা বারের সামনে গিয়ে একটি উঁচু চেয়ারে বসে বলে, হুইস্কি স্ট্রেট। বারটেন্ডার মাথা নেড়ে গ্লাস ভরে। একটু পরেই একজন কল গার্ল এগিয়ে আসে তার দিকে। সামনের মানব তার দিকে না তাকিয়েই আবারও কার্ড বের করে, ভিআইপি প্রাইভেট জোনের বিশেষ চিহ্নিত কার্ড। মেয়েটি মুহূর্তে বুঝে অন্যদিকে চলে যায়। মানব গ্লাস তুলে ধীরে উঠে ভিআইপি এরিয়ার দিকে চলে যায়। দরজার সামনে আলাদা সিকিউরিটি। কার্ড স্ক্যান হতেই দরজা খুলে গেল। ভেতরে সোফায় বসে আছে কয়েকজন ব্যবসায়ী, কিছু রাজনীতিবিদ সদৃশ মুখ। মানব এক কোনায় গিয়ে বসে পড়ে। কিয়ৎকাল পর তার দিকে আরেকজন কল গার্ল, এই ক্লাবের প্রভাবশালী এসকর্ট, এগিয়ে আসে। তার গা ঘেঁষে বসার আগে সে পকেট থেকে একটি রুপির চেক বের করে, সাথে একটা ছবি রাখে টেবিলে। মেয়েটি ছবির দিকে একবার তাকিয়ে তারপর চেকটা হাতে নিল। মেয়েটি হালকা হেসে চোখ দিয়ে ইশারা করে চলে যায়। মানব গ্লাসের শেষ চুমুক নিয়ে ধীরে করিডোরের সিঁড়ির দিকে চলে যায়। উপরতলায় ঠিক 203 নম্বর রুমের সামনে সে দাঁড়ায়। সাথে সাথে কয়েকজন অস্ত্রবাহী গার্ড তাকে বাধা প্রদান করে। সে কিছু না বলে ফের একটা কার্ড দেখায়। গার্ড তাকে চেক করে ভেতরে পাঠিয়ে দেয়। মানব ভেতরে প্রবেশ করতে কানে আসে মেয়েলি শীতকালের অসহ্য ধ্বনি। সে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখে পাশের একটি ওয়াইনের বোতল নিচে ফেলে দেয়। মুহূর্তেই কাঁচের ভাঙা শব্দটি ঘরের সবাইকে মনোযোগী করে। দেওয়ানি বসে থাকা মানবকে দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে নিজেকে ঢেকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে মেয়েটির সাথে থাকা খায়রুল বাসার উঠে তড়িঘড়ি করে নিজের শরীরে কাপড় জড়াতে জড়াতে মানবের দিকে তাকিয়ে উচ্চস্বরে চিৎকার করে বলে, এ কন হ্যাঁ তু, अंदर आने की हिम्मत कैसे की? কিন্তু বিপরীত পাশের মানব কিছু না বলে মাথায় থাকা হুডি ধীরে ধীরে সরাতে থাকে। খায়রুল বাজার চমকে ওঠে, মুখ থেকে ফিসফিস করে নিঃসৃত হয়, সরহাদ চৌধুরী। সরহাদ ধীর পায়ে এগিয়ে গেল খায়রুলের দিকে। খায়রুল দ্রুত দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু সরহাদ একটানে তাকে টেনে চেপে ধরল মেঝের সাথে। খায়রুল নিচে পড়ে যায় আর সরহাদ টেবিলের ওপর থাকা বরফের টুকরোগুলো তুলে নিয়ে তার মুখের মধ্যে ঠেলে দিল। খায়রুল হাঁপাতে শুরু করে, তার শ্বাস যেন আটকে যাচ্ছে। বাঁচার জন্য সে বরফগুলো গিলে ফেলতে শুরু করে। মর্মান্তিক কষ্টের মাঝে এই বরফগুলো তার গলার নিচে কোনো মতে নামে। এমন 4-5 বারের পর সরহাদ তাকে ছেড়ে দিল। খায়রুল বাসার কাস্তে কাস্তেই নিচে বসে পড়ে। কণ্ঠনালী থেকে গড়গড় করে রক্ত বেরিয়ে আসে। এরপর সরহাদ পকেট থেকে একটি ধারালো ব্লেড বের করে। সজাগ চোখে ক্রমশ একের পর এক খায়রুলের আঙুলগুলো কাটতে শুরু করে। প্রতিটি কাটের সাথে খায়রুলের শরীর থেকে যেন রক্তের ফোয়ারা বের হতে লাগলো। সাথে সেখানে একটু একটু করে অ্যাসিড স্প্রে করতে শুরু করে। ব্যথায়, জ্বালায়, পোড়ায় খায়রুল বাসারের গলা ছিঁড়ে আর্তনাদ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। সাউন্ড প্রুফ রুমে বাইরের কেউ শুনল না। খায়রুল তখন কাতর সুরে মাথা নেড়ে শুধু না তাকে বোঝাচ্ছে। সরহাদ এরপর পেটের তলায় ছুরির কোটা ফেলে দিল। খায়রুলের গলা থেকে বেরিয়ে আসা আর্তনাদগুলো দ্বিগুণ হলো।
সারহাদ নির্বিকার চিত্তে বুকের মধ্যে বিধিয়ে দেওয়া ছুরির কোটা আবারও ঢুকিয়ে নিজের মতো করে অ্যাসিড স্প্রে করতে শুরু করে। এতেই থেমে থাকেনি সারহাদ। রুমে থাকা একের পর এক ওয়াইনের বোতল ভাঙে খায়রুলের সারা শরীরে। কাঁচের টুকরোগুলো খায়রুলের সারা শরীরে বিঁধে যায়। এত নৃশংসতায় সারহাদের মুখ থেকে একটি বুলিও বের হলো না, শুধু তার ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক হাসি। খায়রুল বাসার বারবার তার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর দুয়ারে এসে তার কাছে শুধু একটাই প্রার্থনা করলেন, তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। এইবার মুখ খুলল সারহাদ, গম্ভীর স্বরে হেসে বলে, তুই কিভাবে ভাবলি আমি তোকে নিজের হাতে গুলি করব? মনে আছে তো ওই দিন আমার ড্যাডকে বাধ্য করেছিলি গ্র্যান্ডপাকে নিজ হাতে মারতে? অপশন দিয়েছিলি বাপ অথবা ছেলের মধ্যে একজনকে মারতে, না হয় দুজনেই মরবে। জীবনে প্রথমবারের মতো আমার বাপ কাউকে গুলি মেরেছে, তাও নিজের বাপকে। তোর জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। যখন রক্ত রক্তকে খুন করে তখন কেমন লাগে আজ তোকে সেটা দেখাবো। খায়রুল বাসার শেষ মুহূর্তে এসে বুঝল না সারহাদের এমন কথার মানে। হঠাৎ দরজা খুলে প্রবেশ করলো তার একমাত্র ছেলে সাইদ বাসার, যাকে দেখে খায়রুলের মনে শেষবারের মতো বাঁচার আশা জাগে। কিন্তু তার আশার আলোকে নিভিয়ে সাইদ বাসার তার দিকে বন্দুক তাক করে। বিষয়ে চোয়াল ফাঁক হওয়ার জোগাড় হলো খায়রুল বাসারের। যেই ছেলেকে তিনি এতটা ভালোবাসতেন সেই ছেলে তার দিকে বন্দুক কীভাবে তাক করতে পারে? সারহাদ তার দিকে ঝুঁকে ফের বলে, আমার বাপকে দিয়ে খুন করিয়েছিস জোর করে, কিন্তু তোর ছেলেকে কটা টাকা দিতে রাজি হয়ে যায়। যে ক্ষমতার জন্য এত কিছু, একদিন রক্ত এসে ক্ষমতাকে নিঃশেষ করে দেয়। এই বলে সে চলে যায় সাইদ বাসারের দিকে। সারহাদ ওই সময় যে অনুমতি কার্ডটি দেখিয়েছিল সেটা ছিল সাইদ বাসারের, যার কারণে গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দেয়। আর এতদিন খায়রুল বাসারকে মারেনি, এই জন্য সাইদ বাসারকে খায়রুল অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে কেউই নিজের ছেলের ব্যাপারে জানতে না পারে। সারহাদের তার ছেলেকে খুঁজে বের করতে এতদিন লেগেছিল, যাকে সে সিঙ্গাপুরে রেখেছিল। বিশাল অঙ্কের টাকা ও ক্ষমতার জন্য সারহাদের অফারে রাজি হয় সাইদ। গুলি মারার আগে এসে শেষবারের মতো বলে, সরি ড্যাড, এটা আমার মমকে ধোকা দেওয়ার জন্য। গুড বাই। পরপর 4টা গুলি চলে গেল খায়রুল বাসারের বুকে। তিনি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ছেলের চোখের দিকে তাকিয়ে থাকলেন। সত্যি কি ক্ষমতা এমনই যেখানে রক্ত নিজের রক্তকে বেঁচে দিতে পারে? হয়তো। সাইদ গুলি চালিয়ে হাঁটু কেটে নিচে বসে পড়ে। চোখের পানি বয়ে পড়ছে টপ টপ করে। তার হাত থেকে গান নিচে পড়ে যায়। সেটা সারহাদ তুলে তার দিকে তাক করে, যা দেখে সাইদের চোখ বিস্ময়। সারহাদ ঠান্ডা স্বরে আওড়ায়, যে নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে, সে যে কারোর সাথেই বেইমানি করতে পারে। ব্যাস, কথা শেষ। গানে বাকি থাকা 2টা গুলিতে মুহূর্তে এপার ওপার হয়ে গেল সাইদ বাসারের মস্তিষ্ক। সারহাদ কাজ শেষে নিজের হাত মুছে বাইরে বের হয়ে দেখে খায়রুলের সবগুলো গার্ড নিচে পড়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে এজাজ ও ইয়ান। তারা এতক্ষণে এদেরকে মেরে ফেলেছে। এজাজ সারহাদের দিকে এগিয়ে এসে বলে, বস, এভরিথিং ইজ ক্লিয়ার। বেরিতে যাওয়ার জন্য সবকিছু রেডি করো। ওকে বস। এবার হায়দারের পালা। ব্ল্যাক ম্যানশনে আরজের রুমে আজ সকাল থেকেই ব্যস্ততা চলছে। সানা সাত সকালে উঠে নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এইদিকে অদূরে আরজে রিভানি বসে তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কেননা আরজে প্রথমে খুশি হয়েছিল যখন শুনেছে এসপির বিয়ে। মনে মনে বলে, ফাইনালি 12 ভাতারিটা তার ভুঁয়ের পিছু ছাড়বে। কিন্তু তার খুশির ওপর এক বালতি জল ফেলে সানা তাকে সাথে সাথে বলে দিয়েছে এসপির বিয়ের উদ্দেশ্যে সে চৌধুরী মহলে 1 মাস থাকবে। ব্যাস, তখন থেকেই সে এভাবে বসে। এই নিয়ে রমণীর সাথে বিতর্ক হলেও প্রতিবারের মতো সানা নিজের জিদ নিশ্চিত করে সাজতে বসে পড়ে। আর যে বুঝলো না তার 1 মাস থাকার কারণ, কেন সে থাকবে। আর যে রমণীর দিকে তাকিয়ে ফের প্রশ্ন করে, মানে আমি বিষয়টাকে বুঝতে পারছি না। ও বিয়ে করবে আর আমি কেন বলছি 1 মাস থাকবো? তার থেকে তো ভালো ছিল ও সিঙ্গেলই থাকতো, শুধুমাত্র একটা গুলি খরচ করে ওকে যখন তখন মেরে ফেলতাম। সানা ঠোঁটে লিপ গ্লস লাগাতে লাগাতে তার দিকে একটা বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে আওড়ায়, কেন? আপনি তো লাফাচ্ছিলেন ও বিয়ে করছে না কেন বলে বলে, আর এখন বিয়ে করছে তাতেও আপনার সমস্যা? আমি 1 মাস থাকবোই থাকবো, এটা আমার ব্যাগের প্রতিশোধ। আর যে ডিভান থেকে উঠে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আপনার কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি আপনাকে মিষ্টিভাবে বলেছি? শালা, বিয়ে করবে তারপর আমাকে শান্তি দেবে না। মিস্টার জাভান, আমার কাছে আরেকটা অপশন আছে। আর যে তার দিকে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকায়। সানা তার দৃষ্টি বুঝে বলে, সেকেন্ড অপশন হচ্ছে আমরা বিয়েতে যাব একদম স্বাভাবিকভাবে, এবং
আমি বিয়েতে আমার মতো করে এনজয় করতে পারবো, আপনি কিছুই বলতে পারবেন না, না আমাকে আটকাতে পারবেন আর না ওখানে এসপির সাথে কিছু করতে পারবেন। বলুন, ফার্স্ট অপশন না সেকেন্ড অপশন কোনটা? আর যে মনে মনে ভাবলো দুদিকেই তার জ্বালা। এমন মনে হচ্ছে সামনে খাদ পিছনে কুয়া, কিন্তু সামনের রমণী তাকে তাগাদা দিয়ে বলে, তাড়াতাড়ি করুন, সময় মাত্র 3 সেকেন্ড আছে, না হলে দুটো অপশনই কার্যকর হয়ে যাবে। আমি 1 মাসও থাকবো, বিয়েটাও এনজয় করব। 3, 2। সেকেন্ড অপশন। সে মুখে এটা বললেও মনে মনে ভাবছে 1 মাস দূরে থাকার থেকে তো একদিন একটু এনজয় করে আসুক, তারপর রাতে সে বিটের ক্লাস নেবে ভালো করে। এদিকে সানা খুশি মনে দরজার দিকে এগিয়ে যেতে যেতে পেছনের দিকে ফিরে আবারও বলে, গাড়ি কিন্তু একটাই যাবে। আজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল করে কাইলিনকে। কাই, গার্ডদের গাড়িগুলো আমাদের গাড়ি থেকে অনেক দূরে থাকবে, আর গার্ড আগে থেকে চৌধুরী বাড়িতে সেট করে দাও। ওকে বস। দুজনেই বেরিয়ে পড়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই চৌধুরী বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা। রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে ঘি, জাফরান আর কাবাবের মশলার গাঢ় সুবাস। বিশাল উঠোনে অস্থায়ী প্যান্ডেল তোলা হয়েছে। কেউ লাইটের তার গুছাচ্ছে, কেউ কার্পেট ঝাড়ছে। বয়স্ক খালারা বসে মিষ্টি ট্রে গুছিয়ে রাখছেন। বাড়ির ভেতর বাইরে সবাই নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। খুজদিল ফারুকি সকাল থেকেই উঠোনে হাঁটছেন গাঢ় রঙের পাঞ্জাবি পরে। মাঝে মাঝে কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন, লাইটটা একটু ডান দিকে সরাও। তার মুখে সন্তুষ্টির ছাপ। বেলা বাড়তে বাড়তে বাড়ির ভিড়ও বাড়ল। আত্মীয় স্বজন, পরিচিতজন সবাই গ্রাম থেকে এসে ভিড় জমালো। প্রায় 2টার দিকে গেটের সামনে আর্যের গাড়ি এসে থামে। নেমে আসে সানা আর তার পাশে আর্যে। আর্যের মুখ সম্পূর্ণ ঢাকা, সানগ্লাস আর ক্যাপ টেনে রাখা যাতে তাকে কেউ চিনতে না পারে। সানার সাজ খুব হালকা, পরনে কালো লেহেঙ্গা। খুজদিল ফারুকি দূর থেকেই তাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। আরে সানামা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনি কেমন আছেন? ভালো আছি। আজ তো আমাদের জন্য বড় দিন। তার দৃষ্টি একবার আর্চের দিকে গেল। তাকে চিনতে পারল না খুজদিল। আপনি? আমার একজন পরিচিত, রাস্তায় পেয়েছি তাই সঙ্গে নিয়ে এলাম। আর যে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়। রমণী চোখ দিয়ে বোঝায় কিছু না বলতে। আর যে আর কিছু বলল না। খুজদিল মুখে হাসি টেনে তাদের নিয়ে ভেতরে যায়। তিনি একটু এগোতেই আর যে সানাকে ধরে দাঁত খিচিয়ে বলে, তুমি ওই সময় কি বললে? আমি কে? মিস্টার জাওয়ান, শর্ত মনে আছে তো? এই মুহূর্তের পর থেকে আমি যা করব আপনি কিচ্ছু বলতে পারবেন না। সানা তার হাত ছাড়িয়ে ভেতরে চলে গেল। তারা ভেতরে যেতেই এসপি সানাকে দেখে হাসি মুখে এগিয়ে আসে। আজ তার চোখে মুখে চিন্তার লেশটুকু নেই, বরং উৎফুল্লতার ছাপ। যদিও তার এমন আচরণ খুজদিল ফারুকির মনে সন্দেহের জন্ম দিয়েছিল, কিন্তু তিনি ভালো করে নজর রেখেছেন যেন কিছু করতে না পারে এই ছেলে। এসপি এগিয়ে এসে শুধায়, আরে সানা, তোর এত লেট? আরো আগে আসার কথা ছিল তো। আরে তোর বিয়ে বলে কথা, মেকআপ একটু টাইম লাগে না রে ভাই। এই বলে রমণী চোখ দিয়ে ইশারা করে সব কিছু ঠিক কিনা এসপি তার বিপরীতে নিশ্চিত করে তাকায়। এসপি সানার দিকে আরেকটু এগোবে, কিন্তু সানার পাশে আর্যকে দেখে থেমে যায়। সে ভেবেছিল এটা হয়তো কাইলিন বা আর্যের কোনো গার্ড, কিন্তু যেভাবে খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে তার আর সাহস হলো না এগিয়ে যাওয়ার। তাদের কথা বলার মধ্যে হইচই পড়ে যায়। বর এসেছে বলে। সানা খুজদিল ফারুকের দিকে তাকিয়ে মুখে মেকি হাসি টেনে বলে, মামাজি আমি যাই, হ্যাঁ জিজাজিকে একটু লুটে আসি। খুজদিল ফারুকি বেখেয়ালিভাবে এসপির দিকে তাকিয়ে আচ্ছা বলতেই সানা উল্টো ঘুরে গেটের দিকে চলে যায়। সাথে আর্য খুজদিলের কী বলেছে মনে পড়তে তড়িঘড়ি করে তার পেছনে যেতে যেতে বলে, আরে মা, না না, শোনো। আপনার ওই মা সোনার মুডে নেই, লুটার মুডে আছে। সানা ততক্ষণে চলে গেছে গেট ধরতে। আর যে সেখানে গিয়ে এত মেয়েদের ভিড় দেখে সে আর কাইলিন একটু সাইডে চলে যায়। অদূরে দাঁড়িয়েই তারা সানার দিকে নজর রাখছে। কাইলিন একটু হাসি চেপে আর্যের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বস, সংসার করা কঠিন নাকি বউ পাহারা দেওয়া? মজা নিচ্ছ আমার? সরি বস, কিন্তু আপনাকে দেখে আমার মাঝে মাঝে কাইলিনের জিহ্বা ঘষে বাকি বাক্যটুকু বের হলো না আর্যের চোখ দেখে। সে সাথে সাথে বাক্যটা গিলে অন্য বাক্য আওড়ায়। দারুণ লাগছে আপনার সংসার জীবন বস। বিয়ে করতে চাও? বস, আপনি নিজে ফিরে আমাকে কেন ফাঁসাতে চান? গেটের ফিতা আটকানো, তার অপর প্রান্তে বরযাত্রী সানা আর তার টিম এইদিকে। বয়স্ক ব্যক্তিদের আগে পাঠিয়ে দেওয়া হয়েছে ভেতরে। এখানে শুধু বর, বরের ছোট বোন, বরের ভাবি আর তার কিছু বন্ধুবান্ধব আছে। সানা সহ সবাই এক সুরে বলে, আসসালামু আলাইকুম জিজাজি। বর মুখ ফুটে কিছু বলার আগে তার ভাবি এগিয়ে এসে রুক্ষ স্বরে বলে, তোমাদের এসব নাটক রাখো, আমরা তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে চলে যাব।
বর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি আমি ওর ভাবি। ভাবি যে একটু সাইড দেন, আমরা জিজাজির সাথে কমিউনিকেশন করব হিসাব নিকাশের। বরের ভাবি মুখ বাঁকিয়ে অন্যদিকে চলে যায়। সানা বরের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, ওয়েলকাম টু হেল, আই মিন হল জিজাজি। আমি আপনার একমাত্র বড় ছোট সব রকমের শালি। আপনার নাম? সামনে থাকা সানিতার না হওয়া বর রুমাল দিয়ে নাক চেপে বলে, নাদিম শাহরিয়ার। কোন শহরের নাদান? থতমত খেয়ে যায় নাদিম। গলা পরিষ্কার করে আবারও বলে, নাদিম শাহরিয়ার। আমি তো সেটাই বলছি, নাদান। সানার পিছনে থাকা সবাই হেসে ওঠে। তাড়াতাড়ি খুঁজদিল ফারুকি এগিয়ে এসে ফের সানাকে থামিয়ে বলে, না না, ওটা নাদান না, নাদিম হবে। আমি তো সেটাই বলছি, নাদান। না না, নাদিম। নাদিম না, নাদান। তিনি নিজেও কনফিউজড হয়ে যান, তাই আবারও বলেন, না না, নাদিম। না না, নাদান। হ্যাঁ নাদানই তো বলছি। আচ্ছা যাই হোক, নাদান বা খাওয়া ঠোসা, এখন গেটের টাকা দিন আর ভেতরে যান। কত? যেহেতু আমার মন বড় লাইক প্রশান্ত সাগর না মহাসাগর? আমি মহাসাগরই বলছি তো, তাই কম করে ধরেছি। এই ধরেন দেবেন 50 কোটি, তাহলেই চলবে। 50 কোটির কথা শুনে সবার চোখ কপালে। খুঁজদিল ফারুকের মাথায় হাত। মুন্নি এগিয়ে এসে শক্ত স্বরে বলে, এত হলে আমরা এই বিয়ে মানব না। আলহামদুলিল্লাহ, আই মিন আস্তাগফিরুল্লাহ। কি বলছেন ভাবিজি? আপনার দেবর তো পৃথিবীর শেষ নাদান, যার জন্য আমাদের মেয়ে কাঁদতে কাঁদতে মরে যাবে। এই নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ বুঝে খুঁজদিল ফারুকি এগিয়ে এসে বোঝান। সানা কুটিল হেসে বলে, আচ্ছা, আমার কাছে আরেকটা অপশন আছে। টাকার পরিবর্তে জিজাজিকে 5 গ্লাস শরবত খেতে হবে। সেটা না খেলে ফিতা কাটা যাবে না, আর ভেতরেও যাওয়া যাবে না। সবাই রাজি হয় তার শর্তে, কিন্তু এতে বিপদে পড়ে নাদিম। কেননা সে এক গ্লাস মুখে দিয়ে না গিলতে পারছে না ফেলতে পারছে। সামনে থাকা সানা বলেই যাচ্ছে, জিজাজি 1 ফোঁটা নিচে পড়লে আরও 1 গ্লাস বেড়ে যাবে। এখন তার মনে হচ্ছে এই শরবতের থেকে ভালো ছিল ব্যাংক ডাকাতি করে এনে 50 কোটি এই মেয়েকে দেওয়া। যদি সে বাধ্য না থাকতো তাহলে এই বিয়ে কখনোই করতো না। নাদিম এক নিঃশ্বাসে 3 গ্লাস শেষ করে। একটাতে হলুদে ভরা, তারপরটা লবণ, তারপরটা করলার। শেষ গ্লাস মুখে তুলে তার সামনে থাকা খুঁজদিল ফারুকি সানাকে নিচু স্বরে প্রশ্ন করে, মা, যদি তুমি বেশি চাইতে তাহলে কত চাইতে? কেন? 50 বিলিয়ন, তাও টাকা না, ডলার। সাথে সাথে নাদিমের মুখে শরবত ছিটকে পড়ে খুঁজদিল ফারুকি সারা মুখে। এসপি মুখে হাত দিয়ে কোনো মতে নিজের হাসি আটকায়। আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ের কাণ্ড কারখানা দেখছে। নাদিমের সাথে দাঁড়িয়ে থাকা তার মুন্নি ভাবি তড়িঘড়ি করে ব্যাগের থেকে টিস্যু বের করে নাদিমের মুখ মুছে দিল। সব কিছু শেষ করে খুঁজদিল ফারুকি তাদের ভেতরে নিয়ে যায়। যাওয়ার আগে মুন্নি সবার অগোচরে সানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে যায়। সেটা এসপির নজরেও আসে। এসপি সানার দিকে তাকিয়ে বলে, খটখটি, ডাল মে কুছ কালা হ্যায়। আমার তো মনে হচ্ছে পুরো ডালই কালা। তাকে আর কিছু বলতে না দিয়ে আরজি তার কোমরে পেঁচিয়ে ধরে একদম তার নিকটে নিয়ে আসে। রমণী বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, এমন টানাটানি কেন করছেন? শর্ত মনে আছে তো? মনে আছে বলে তুমি এখানে দাঁড়িয়ে। তারপর তার কানের কাছে ঝুঁকে হিসিয়ে বলে, ম্যাডাম, আপনি মনে রাখবেন, দিন আমার, রাত আমার। সানা তাকে পাত্তা না দিয়ে তার হাত ছাড়িয়ে এসপির দিকে তাকিয়ে বলে, এসপি তুই সানিতার কাছে যা। এসপি আচ্ছা বলে চলে যায়। সানা আর্যের সঙ্গে ভেতরে যায়। সানা ভেতরে যেতেই তাকে খুঁজদিল তাদের আপ্যায়নে লেগে পড়েছে। সানা আবারও বাঁকা হেসে নাদিমের দিকে এগিয়ে যায়। জিজাজি। নাদিম চোখ তুলে তাকে দেখেই চারিদিকে পালানোর পথ খোঁজে। তার পাশে দাঁড়ানো মুন্নি এবার সানার সামনে দাঁড়িয়ে বলে, তুমি বারবার ওর পিছনে কেন পড়েছো? আরে ভাবিজি, আপনার এত জ্বলছে কেন? দেবরই তো নাকি অন্য কিছু? সানার এমন প্রশ্নে থতমত খেয়ে গেল মুন্নি। ইনিয়ে বিনিয়ে বলে, আমি ওর বড় ভাবি। সামনের রমণীর যা বোঝার সে বুঝে ফেলেছে, তাই ঠোঁট কামড়ে হেসে অন্যদিকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তাদেরকে এসে বিরক্ত করে অনেকবার। সাথে মুন্নি বেগমের ওপর কড়া নজর রাখে। কিয়ৎক্ষণ পর সানা এসপিকে কল করে বলে, বিটকেল, প্ল্যান চেঞ্জ। মানে আমার কাছে আরো বেটার প্ল্যান আছে। এদিকে বরযাত্রী সবাই উঠে পড়ে লেগেছে বউ দেখতে যাবে বলে। সাথে থাকা বেশ কিছু মেয়েরা, বয়স্ক মহিলারা সানি তার রুমের দিকে এগিয়ে যায়। সানাও তাদের সাথে যায়, কিন্তু দরজা খুলে সামনের দৃশ্য দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের সাথে দাঁড়িয়ে থাকা সানা কিছু না ভেবে সামনে ধূপধাপ কদম ফেলে এগিয়ে যায়। সামনে থাকা মানবকে এক টানে ফিরিয়ে তার গালে বসিয়ে দিল একটা থাপ্পড়। রুক্ষ স্বরে বলে, আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি। ঘরে সবাই এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ততক্ষণে তারা সহ বিয়েবাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গিয়েছে।
এসপি বুকে আড়াআড়ি হাত বেঁধে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়ানো সানিতাও অপরাধীর মতো তাকিয়ে। সানা শক্ত কণ্ঠে বুলি ছড়ে এসপির দিকে। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি। তুই এমনটা কিভাবে করতে পারিস? তুই এখানে বসে ওকে সান্ত্বনা দিচ্ছিস কেন? ও প্রতিবাদ করতে পারবে না? মেয়ে বলে কি ওকে সবটা মেনে নিতে হবে? কেন ও এত বড় সত্য একটা মানে কেন মেনে নিবে? তোর উচিত ছিল ওকে প্রতিবাদ করতে বলার জন্য। এই বলে সানা মেকি সুরে নাক টেনে এসপির দিকে চোখ মেরে সানিতাকে নিজের কাছে নিয়ে আসে। রমণীর কথা কারো বোধগম্য হলো না। সবাই কপালে ভাঁজ ফেলে তার দিকে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর যে আর কাইলিন একটু আগেই এসেছে, তারা দুজনও বোঝেনি। কাইলিন ফিসফিস করে বলে, বস, গিরগিটিও মনে হয় এত দ্রুত রং চেঞ্জ করতে পারবে না। আর যে তেরছা চোখে তাকিয়ে প্রশ্ন ছড়ে তার দিকে। তুমি কি বলতে চাইছো? না বস, আমার আইকিউ পরীক্ষা করছিলাম, সব ঠিকঠাক আছে কিনা। তুমি বললে আমি মস্তিষ্ক খুলে দেখতে পারি আইকিউ ঠিক আছে কিনা। কাইলিন একটা ঢোক গিলিয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে পড়ে। এদিকে খুসদিল ফারুকি এগিয়ে গেলেন সানার দিকে। মা, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। মামাজি দেখুন ওই নাদানের কুকর্ম। এই বলে সানা নিজের ব্যাগ থেকে একটা ফোন বের করে সবার সামনে কিছু ছবি দেখায়। অদূরে দাঁড়িয়ে থাকা মুন্নি দৌড়ে আসে আমার ফোন বলে। সে নেওয়ার আগেই সানা ছো মেরে সরিয়ে খুসদিল ফারুকের হাতে দিয়ে দিল। সানা কথার ছলে বলে এটা অনেক আগেই নিয়েছিল তার কাছ থেকে। তার সন্দেহ হয়েছিল এই দুজনের সম্পর্ক নিয়ে। মোবাইলে কোনো পাসওয়ার্ড না থাকাতে গ্যালারিতে ঢুকে দুজনের এইসব কুকর্ম দেখতে পায়। এজন্যই ওই সময় সানা এসপিকে কল করে বলে প্ল্যান চেঞ্জ করতে, না হয় তাদের তিনজনের প্ল্যান অন্য কিছু ছিল। খুসদিল ফারুকি ছবিগুলো দেখে ওনার যেন পুরো পৃথিবী ঘুরে উঠেছে। পায়ের নিচে মাটি অনুভব করতে পারছেন না তিনি, কেননা ছবিতে দেখা যাচ্ছে নাদিম আর মুন্নির অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি। দুজনের অনেকগুলো চুমু খাওয়ার ছবি এবং একসাথে ছবি। ওনার হাত থেকে কবেই মোবাইল নিচে পড়ে গেছে। লিপি ফারুকি দেখার সাথে সাথে তিনি প্রায় মাথা ঘুরে সোফায় বসে পড়েন। কয়েকজন মহিলা তাকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছেন। তিনি শুধু একটা কথাই বলতে থাকেন, কত বড় অনিষ্ট করতে চাচ্ছিলেন ওনার একমাত্র মেয়ের সাথে। তিনি আর বেশিক্ষণ এখানে থাকতে পারলেন না। তাকে ধরে অন্দরমহলে নিয়ে যাওয়া হয়। খুসদিল ফারুকে কিছু না বলে দূরে দাঁড়িয়ে থাকা নিজের বন্ধু আহনাব শাহরিয়ারের দিকে একবার তাকালেন, যে মাথা নিচু করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তিনি তো বন্ধুর উপর বিশ্বাস করে নিজের মেয়েকে দিতে চেয়েছিলেন তাড়াতাড়ি এসপি ইন্ডিয়া থেকে ফেরার আগেই। সেজন্যই তো ভালো করে এত খোঁজখবর নেননি। এক সপ্তাহ আগেই তারা দেখতে এসেছেন। তার ছেলে এতদিন বাইরের দেশে ছিল। সানিতা শুরুতেই বলেছিল সে বিয়ে করবে না। প্রথমবারের মতো সে তার বাবার সামনে দাঁড়িয়ে এসপিকে ভালোবাসার কথাও স্বীকার করেছে, কিন্তু তিনি মেয়ের কথা শুনেননি। ফোন থেকে শুরু করে সব কিছু ছিনিয়ে নিয়ে জোর করে দিতে চেয়েছেন। ভেবেছেন হয়তো বিয়ের পর সব কিছু ভুলে সাংসারিক হয়ে উঠবে একটা ভালো ছেলের কাছে দিলে। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে তার বন্ধু এইরকম একটা কাজ করতে পারে তার সাথে। সারা ঘর জুড়ে শুরু হয় গুঞ্জন, মানুষের ফিসফাস। মুন্নি নিজ থেকে নিজের মোবাইল ফোন তোলে, তড়িঘড়ি করে নিজের সাফাই গাইতে শুরু করে। আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এখানে একটা অবিবাহিত মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরেছে। তারা কোনো আপন ভাই বোন না, মামাতো ভাই বোন। আমরা কিভাবে বুঝবো তাদের মধ্যেও কিছু নেই? নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে। আমরা এই বিয়ে ভেঙে। থামেন ভাবিজি, অবিবাহিত মেয়ে জড়িয়ে ধরতে পারবে না, কিন্তু বিবাহিত অবিবাহিত ছেলের সাথে থাকা যায়, তাই না? আর আপনারা কিসের বিয়ে ভাঙবেন? আমরা এই বিয়ে ভাঙছি। কিসের অবিবাহিত? মানে আপনি কি বলতে চাইছেন? ওই নাদান বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, ও বিবাহিত। ও আমার স্বামী, আমি ওর বিবাহিত স্ত্রী। ঘরে সবার চোখজোড়া অগাধ বিষয় ভরে ওঠে। কি বলছে এই মেয়ে? খুসদিল ফারুকি তো একদম মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছেন। তার একমাত্র ফুলের জীবনটা উনি নিজ হাতে ধ্বংস করতে চাচ্ছিলেন। সে বাবার অবস্থাটা আর কী হবে? উনি এসপির সাথে যাই করুক না কেন, কিন্তু মেয়ের ভালোবাসার ক্ষেত্রে এক ফোঁটাও কমতি রাখেননি কখনো। পরিস্থিতি খারাপ বুঝে নাদিমের বাবা হানাফ শাহরিয়ার এগিয়ে এসে মুন্নিকে আদেশ করেন। এই বলে তার বোন রেহেনার দিকে ইশারা করেন নিয়ে যেতে বলেন। তিনি মুন্নিকে নিয়ে যাওয়ার আগে সানা তার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, কেন কেন যাবেন উনি? সত্যিটা বলবেন উনি। আমি ওই ফোনে ওনাদের ম্যারেজ সার্টিফিকেটের ছবিও দেখেছি। আপনারা একসাথে দুইজন মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলেন কেন? সানার এমন শক্ত কণ্ঠে রেহেনা একটু পিছিয়ে গেলেন। সানা ঘুরে মুন্নির দিকে তাকায়, যে ইতিমধ্যে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়েছে। নাদিম এতক্ষণ বাইরে ছিল, মাত্র ঘরে প্রবেশ করে মুন্নিকে এইভাবে নিচে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তাকে ওঠায়। চিন্তিত স্বরে বলে, কি হয়েছে মুন্নি? তোমাকে কেউ কিছু বলছে? বলো। মিসেস শাহরিয়ার,
আপনি সত্যিটা বলুন, কি হয়েছে? মুন্নি হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে। আমার আর নাদিমের প্রেমের সম্পর্ক। আমাদের মোবাইলে বিয়ে হয়েছিল আরও 2 বছর আগে। নাদিম বাংলাদেশে এসে আমাকে তার বাড়িতে তোলে। তার বাবা মা প্রথমে মেনে নেয়নি, কেননা আমি গরিব ঘরের ছিলাম বলে। 1 বছর পর আমাকে মেনে নিল, তারপর 1 বছরে আমার কোনো সন্তান হয়নি। তাই তারা নাদিমের আবার বিয়ে করাতে চায়। পাড়া প্রতিবেশী কেউ আমাদের বিয়ের সম্পর্কে জানে না, সেজন্য উনি বলেছেন নাদিমকে আবার বিয়ে দিবেন। নাদিম না করতে চাওয়াতে তারা সবাই মিলে তাকে ব্ল্যাকমেল করে আমাদের বাড়ি থেকে বের করে দিবেন। সে বাধ্য হয়ে রাজি হয়। তিনি এটাও বলেন এখন আপাতত বিয়ে করে সন্তান নিয়ে নিতে, তারপর না হয় সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে। বিশ্বাস করো, আমি বুকে পাথর চেপে এটা মেনে নিয়েছি। তুমি বুঝতে পারবে না নিজের স্বামীকে দাঁড়িয়ে থেকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া কতটা কঠিন। তারপরেও আমাকে এটা করতে হয়েছে, কেননা আমার হয়ে কথা বলার কেউ নেই। উপস্থিত সবার চোখ ভিজে উঠেছে মুন্নির কথায়। সানা আহনাফ শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে, আপনারা একটা মেয়ের সাথে এমনটা কি করে করতে পারেন, সন্তান হয়নি বলে? আমাদের বংশের বাতি। 2 দিন পর আপনি কবরে চলে যাবেন, বংশের বাতি আপনার কবরে আলো জ্বালাবে। কিন্তু যেটা করতে যাচ্ছিলেন তার জন্য এই মেয়েগুলোর অভিশাপে আগুন অবশ্যই জ্বলতো। আর এখানে উনি বসে আছে বংশের বাতি নিয়ে। সানের এমন কথায় অপমানে লাল হওয়া মুখ নিয়ে তিনি এগিয়ে গেলেন খুশদিল ফারুকের সামনে। খুশদিল, তুই তো জানিস। তাকে আর কিছু বলতে না দিয়ে খুশদিল ফারুকি তার কলার চেপে ধরে মুখে একটা থাবা বসিয়ে চিৎকার করে বলেন, আমার ফুলের মতো মেয়েটার সাথে এত বড় অন্যায় করতে তোর এক ফোঁটা বিবেক বাঁধেনি? তোর আপদে বিপদে সবসময় আমি পাশে ছিলাম, আর তুই বেইমান। যখন তোর ছেলে বিদেশে যাওয়ার টাকা ছিল না, আমি টাকা দেইনি, তুই এভাবে বেইমানি করতে পারলি? তিনি প্রচণ্ড রেগে গিয়েছেন। আবারও তাকে মারতে উদ্যত হতেই এসপি তাকে কোনো মতে টেনে নিয়ে সোফায় বসায়। খুশদিল ফারুকি বারবার তেড়ে আসতে চাইছেন। আহনাফ শাহরিয়ার নিজের কলার ঠিক করে অন্যদিকে চলে গেলেন। কিন্তু এই সমাজে কিছু মানুষের চিন্তাধারা যেমন নিচু, তেমনি তাদের কথাবার্তাগুলো। ইতিমধ্যে বরযাত্রীর সাথে আসা কয়েকজন বয়স্ক মহিলা গুঞ্জন শুরু করে দিয়েছেন সানিতাকে নিয়ে। এখন এই মেয়ের বিয়ে কিভাবে হবে, হতভাগা। কপালে বিয়ে মনে হয় কোনো দিনও জুটবে না, এমন অঘটন। মেয়ের কপালে কোনো স্বামী জুটবে না, এরকম আরও নানান রকম কুমন্তব্য ভেসে আসছে। এসপি নিজের চোয়াল শক্ত করে মুখ খোলার আগেই সানা চোখ দিয়ে ইশারা করে থামায়। সে হাত মুষ্টিবদ্ধ করে পেছনে চলে যায়। সানা তাদের সামনে দাঁড়িয়ে তর্জনী তুলে বলে, মুখ সামনে কথা বলবেন। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে কটূক্তি করলে আমি কাউকেই ছাড়বো না। তুমি কজনের মুখ বন্ধ করবে? সমাজ এই মেয়ের গায়ে এভাবেই কাদা ছুড়বে। সমাজ কাদা ছুড়বে না, ছুড়বে আপনাদের মতো কিছু ব্রেনলেস মহিলা, যার নারী হয়েও আরেকটা নারীকে কলঙ্কিত করতে একবারও ভাবে না। এই মেয়েটার জায়গায় কাল আপনার মেয়ে দাঁড়িয়ে থাকলে আপনি ঠিক এই কথাটাই বলতে পারতেন তো? আগে নিজের ব্রেনকে প্রশ্ন করুন, এই মেয়েটার কি দোষ? এই মেয়েটার এটাই তো দোষ, সে জানতো না তার ভবিতব্য বিবাহিত। সে জানতো না সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চলেছে। সে জানতো না তাকে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে জানতো না বাচ্চা হওয়ার পর তাকে আবারও বাবা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ডিভোর্সের ট্যাগ লাগিয়ে। এটাই তার দোষ। তাদের থেকে একজন মুখ মাখিয়ে আবারও বলে, তুমি মেয়ে বেশি কথা বলছো। হ্যাঁ, আমি মেয়ে, সবার মুখের উপর সত্যি কথা বলেও বেশি কথা বলি, কেননা আমি কাউকে কলঙ্কিত করতে পারি না, কাউকে তেল মারতে পারি না। তাই আমার কথা বিষের মতো লাগে। আমার কাছে আপনাদের মতো একটা নিকৃষ্ট মন নেই, তাই আমার। তার কথা থামিয়ে হঠাৎ নাদিমের বোন নাজিয়া বলে ওঠে, নিশ্চয়ই তুমি তোমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী, তাই ওই মেয়েটার সাইড নিচ্ছ। সে বলতে দেরি মুহূর্তে আর্যের মাথায় রক্ত উঠতে দেরি হয়নি। তার একমাত্র বউকে এত বড় কথা বলেছে, কত বড় সাহস! সে সব কিছু ফেলে নিজের কোমরে গুজে টাকা বন্দুক বের করার আগেই সারা ঘর কাঁপিয়ে সানা নাজিয়াকে পরপর 2টো চড় মেরে দিল। নাজিয়া ছিটকে মেঝেতে পড়ে যায়। বরপক্ষে সবাই তার দিকে এগিয়ে যায়। সানা সেই দিকে তাকিয়ে গর্জে ওঠে, জাস্ট আরেকবার আমার হাজবেন্ডকে নিয়ে একটা মন্তব্য বের হলে সবগুলোর গায়ে আগুন লাগাবো আমি। আর কে বলেছে ওর বিয়ে হবে না? ওর বিয়ে এখানেই হবে, আপনাদের ছেলে থেকে বেটার কারোর সাথেই হবে। এই বলে সানা এগিয়ে যায় খুশদিল ফারুকের সামনে। আর কারো মুখ থেকে একটা বাক্য বেরোলো না সানার এমন হুমকির বিরুদ্ধে, বা কারো সাহস হলো না। আর যে আবারও পিছিয়ে নিজের জায়গায় চলে যায়। মাস্কের আড়াল থেকে তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল সানার মুখে।
আমার হাজব্যান্ড শুনে ফিসফিস করে বলে, দ্যাটস মাই গার্ল। এদিকে এসপি এতক্ষণে বুঝতে পেরেছে সানা কেন তাকে নিষেধ করেছে। সে যদি এখন সবার সামনে সানিতার সাইড নিত তাহলে সানিতাকে আরও বেশি কথা শুনতে হতো, আবারও তার দিকে আঙুল উঠত তাদের সম্পর্ক নিয়ে। আর সেই জন্যই সানা তাকে নিষেধ করেছে। মনে মনে বলে, দ্যাটস লাইক কটকটি। খুশদিল ফারুকি এখনও মাথা নিচু করে বসে আছেন। আজ তার একটা ভুলের জন্য কি হয়ে যেতে পারত। সানা শান্ত স্বরে বলে, মামা, আমি জানি আপনি এসপিকে পছন্দ করেন না, কিন্তু আপনি এটা একদমই বলতে পারবেন না সে খারাপ ছেলে বা সানিতা তার জন্য অযোগ্য। সে কোনোদিনও আপনাকে অসম্মান করেনি। আর সব থেকে বড় কথা হলো তারা দুজন দুজনকে ভালোবাসে। তাহলে আপনার ওদের বিয়েতে? আমি রাজি ওদের বিয়েতে। সাথে সাথে সানার মুখে হাসি ফুটে ওঠে, সাথে সানিতা ও এসপির মুখে। সবার দিকে তাকিয়ে হাসি মুখে সানা বলে, শাদি মোবারক হো সবকো। এতক্ষণে মনে হচ্ছে এসপির বুক থেকে চাপা পাথর সরেছে, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছে খুশদিল ফারুকি মোটেই এটা মন থেকে বলেননি। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে নিল, হয়তো আমি আপনার মতো আপনার মেয়েকে রাখতে পারবো না, কিন্তু আমার রাজ্যের একমাত্র রানী হয়ে থাকবে সে। একদিন এমন আসবে যেদিন আপনি আমাকে নিয়ে গর্ব করবেন, আপনার এই রাজি হওয়া নিয়ে কোনো আফসোস থাকবে না। সানা মুন্নি আর নাদিমের দিকে এগিয়ে বলে, জিজাজি, আপনাদের তো মোবাইলে বিয়ে হয়েছে, কেননা আজকে আরেকবার সবার সামনে সামাজিকভাবে বিয়ে হয়ে যাক। হ্যাঁ, তারা দুজনেই তার প্রস্তাবে হেসে রাজি হয়ে গেল। আবারও বিয়ের আমেজ শুরু হয় একসাথে দুই জোড়া কাপলের। সানা বসে আছে সানিতার রুমে, তাকে নিয়ে এসেছে সাজাতে। এসপি সাফ সাফ বলে দিয়েছে সে অন্যের দেওয়া শাড়ি গয়না দিয়ে বিয়ে করবে না, তাই এই রাতের বেলায় নিজে গিয়েছে শাড়ি গয়না নিয়ে আসতে। এসপি চৌধুরী মহলে আসে প্রায় রাত 10টার দিকে। আছে ভীষণ খুশি, অবশেষে তার এত বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে। এদিকে দুই রমণী বিশেষ আলোচনায় মগ্ন। যদিও সানা, সানিতা আর এসপি মিলে কাল থেকেই কোর্ট ম্যারেজে প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সানার হাত লেগেই যায় মুন্নির ফোন, আর সেই কারণে তাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। তাদের আলোচনার মধ্যে ঘরে প্রবেশ করে এসপি হাতের শপিং ব্যাগ নিয়ে। সে সানার সামনে এগিয়ে নিজের গালে হাত রেখে বলে, কটকটির বাচ্চা, তুই থাপ্পড় অনেক জোরে মেরেছিস। আব্বে, সারা জীবনের জন্য বউ হাতে পেয়েছিস আর তুই পড়ে আছিস থাপ্পড় নিয়ে? সত্যি করে বল, কোন জন্মের বদলা নিচ্ছিস? এই জন্মের বদলা নিয়েছিস শালা। ওই দিন এরপর থেকে তুই যদি আমার একটা ব্যাগ নিয়ে আসতি তাহলে আমি কারোর প্রতি না হোক লাখপতিও তো হতে পারতাম। আরে এতে আমার দোষ কি? তোর যাওরা তো সেগুলো ফেলে এসেছে। তুই কেন বুদ্ধি করে একটা নিয়ে আসলি না? হ্যাঁ, আমার স্বপ্ন ভাঙার জন্য পুরো পৃথিবীটাই দায়ী। এসব ছাড়, সবকিছু ডিসমিস। শুধু মনে রাখ, জয় বাংলা লেগ পিসে কার হামলা। কটকটির সালাম নেন, লেগ পিসটাও ওরে দেন। এই বলে সে দরজার দিকে তাকাতেই দেখে আরজে আসে। সে এতক্ষণ ধরে সানাকে খুঁজছিল, তার চোখ ফাঁকি দিয়ে রমণী কখন চলে এসেছে। এত মহিলাদের ভিড়ের মধ্যে কোনো মতে কাইলিন খুঁজে বের করেছে সানাকে। এসপির তাকে নজরে আসতেই সানার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে, যাওরা বেটার গুলি খাও, ওর বোর থেকে দূরে পালাও। এই বলে সে আর সানার পাশে নাই, সানিতার কাছে চলে গেল। সানিতার কাছে ওর হাতের ব্যাগগুলো দিয়ে বলে, নে দেখ তো শাড়ি পছন্দ হয়েছে কিনা। সানিতা ব্যাগ খুলে দেখা শুরু করে। এইদিকে সানা চলে গেল আরজের কাছে। আরজে ভালো করে রমণীর এক হাত মুঠোবন্দি করে নিল যাতে তার পালাতে না পারে। আরজে ঝুঁকে বলে, ম্যাডাম, সবটা তো ঠিক করলেন, এবার আপনার হাজব্যান্ডকে একটু দেখুন। আপনার একটা চুমুর অভাবে মন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আপনার মন শুকিয়ে কাঠ না তক্তা হয়ে যাক। তাদের কথা থেমে যায় সামনে সানিতা ও এসপির ঝগড়া শুনে। কেননা সানিতা তার শাড়ি দেখে ভ্রু কুচকে আসে। আরে ফারহাদ ভাই, তার মুখে ভাই শুনে এসপির মাথা গরম হয়ে গেল। সাথে সাথে চিৎকার করে বলে, ওই কিসের ভাই, কিসের ভাই? একটু পর বিয়ে হবে আর এখনো ভাই ভাই মারাচ্ছে। দুদিন পর আমার বাচ্চারা আমাকে মামা বলবে, এটাই তোর বাপ মেয়ের প্ল্যান, তাই না? দিলখুশের মাইয়া, তোমার দিনকাল ভালো যাচ্ছে না, তাড়াতাড়ি ভাষা ঠিক কর। ফারহাদ চৌধুরী বললাম, তোমারও দিনকাল ভালো যাচ্ছে না। তোমাকে বলেছি আমি বেবি পিঙ্ক কালারের শাড়ি আনতে, আর তুমি কি এনেছো? এটা তো রেড পিঙ্ক। আরে পিঙ্ক তো পিঙ্কই হয়, সেটা বেবি আর রেড কি? না, বেবি পিঙ্ক আলাদা, রেড পিঙ্ক আলাদা। আমার মা, আমি আমার বাপের জন্মে দুই কালার দেখিনি। গোলাপি তো গোলাপিই হয়। আই কটকটি, কিছু বল, গোলাপি কি দুইটা হয় নাকি? আমি যদি বেবি পিঙ্ক না পাই তাহলে আমি এই বিয়ে করব না। তুই করবি না, তোর বাপ করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাবার সাথে বিয়ে করে বসে থাকো। সানা তাদের অবস্থা দেখে হেসে কুল পাচ্ছে না। আর যে তার দিকে তাকিয়ে বলে, চলো ওয়াইফি, এদের দেখে মনে হচ্ছে 12 ভাতের রিটার বিয়ের আগে ডিভোর্স হয়ে যাবে। আমাকে গুলি মারতে হবে না, এই বউয়ের হাতেই মারা যাবে নিশ্চিত।
তারপর আর আমার বউয়ের পেছনে লাগতে পারবে না। ইউনো সবাই জানে সানিতা আগে এসপির উপর ক্রাশ খেয়েছিল, বাট এসপি আগে ক্রাশ খেয়েছিল এটা তো কেউ জানে না আমি ছাড়া। তাই ও মারা যাবে না এটা নিশ্চিত, কিন্তু জীবন তেজপাতা হয়ে যাবে এটা নিশ্চিত। ওয়াইফি, টেল মি, তোমার লাইফের ফার্স্ট ক্রাশ কে? সানা এমন একটা প্রশ্নের জন্য মোটেই প্রস্তুত ছিল না। মুহূর্তে তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল আরজিকে কাবু করার। এদিকে আরজি ভাবছে তার ওয়াইফই নিশ্চিত তার নাম নেবে, কিন্তু তার আশায় এক বালতি জল ঢেলে সানা বলে ক্রিশ্চিয়ানো রোনালদো। তৎক্ষণাৎ আরজি রক্তচক্ষুতে তাকায়। এতে রমণী থেমে থাকেনি। আপনি জানেন ও এমনভাবে কিকগুলো করে না, জাস্ট মনে হয় বল গোল পোস্টে না ঢুকে ডিরেক্ট আমার মনে ঢুকে পড়ে। আমি তো এক দেখায় ফিদা হয়ে গিয়েছিলাম। আরজি দাঁতে দাঁত চেপে পকেট থেকে ফোন বের করে কানে তোলে। হ্যালো জ্যাক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেঁচে যাওয়া বোমাগুলো সব পর্তুগালে ফেলে দাও, বিশেষ করে রোনালদোর বাড়ির ওপর 3টা ফেলবে। আরে আরে আমি তো এভাবেই বলছিলাম। রমণী মোবাইলের দিকে তাকিয়ে দেখে এখনও জ্যাককে কল করা হয়নি। আরজি তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমি তো এভাবেই কল করেছিলাম। সানা কিছু না বলে তার মোবাইল নিয়ে একটু দূরে নিয়ে বলে, মিস্টার জাওয়ান, সত্যি বলতে আমার লাইফের ফার্স্ট ক্রাশ কিন্তু আপনি না, রোনালদোই। এই বলে সে দৌড়ে সামনে চলে যায়। আরজি তার পিছনে যেতে যেতে বলে, এখন পালাচ্ছ কেন? দাঁড়াও, তোমার ক্রাশ আমি বের করছি। ওয়াইফি দাঁড়াও। চৌধুরী মহলে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে। ঝাড়বাতির আলো গাঢ় হয়ে উঠেছে। মেঝের সাদা কার্পেটের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হচ্ছে আরেকবার। ওপরের ঘরে কোণের সাজ শেষ পর্যায়ে। নিচে পুরুষদের আসরে নিকাহার কাগজপত্র যাচাই করছে ইমাম সাহেব। কারো হাতে ট্রে, কারো হাতে ফোন, কারো মুখে তাড়াহুড়ো, সবই ব্যস্ত। কিন্তু এই আলোর উৎসবের বাইরে অন্ধকারও সমান প্রস্তুত। চৌধুরী মহলের বিশাল লোহার গেট থেকে খানিকটা দূরে রাস্তার নির্জন ছায়ায় ধীরে এসে থামলো একটি কালো মার্সিডিজ বেঞ্চ। নাম্বার প্লেট সম্পূর্ণ ঢাকা। ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। মুহূর্তখানিক পর দূর থেকে শোনা গেল আরেকটা ধারালো ইঞ্জিনের শব্দ। একটি কালো কাওয়াসাকি নিনজা বাইক এসে থামে মার্সিডিজের পেছনে। হেডলাইট নেভাতেই চারিদিকে আবারও ছায়ায় ঢেকে গেল। মার্সিডিজের দরজা ধীরে ধীরে খুলে গেল। নামলেন তিনি। কালো ওভারকোট মোড়া, দীর্ঘ অবয়ব, মাথায় হ্যাট টানা, মুখের ওপর কালো কাপড়, চোখ পর্যন্ত দৃশ্যমান নয়, হাতে চামড়ার গ্লাভস। আজ তিনি নিজে এসেছেন। দীর্ঘদিন ছায়ার আড়ালে থেকে পরিকল্পনা করা মানুষটি প্রথমবার নিজেকে এই খেলায় সরাসরি উপস্থাপন করলেন। আঁকা কেউ আজ পর্যন্ত তার মুখ দেখেনি। বাইক থেকে নেমে এলো মাস্টার। আজ তার নীল চোখগুলো ঝলসে উঠেছে। সে এতদিন আর্যের বাংলাদেশে আসার অপেক্ষায় ছিল। ইন্ডিয়াতে আর্য ও সারহা দুজনের সিকিউরিটির জন্য শেয়ার মহলে প্রবেশ করতে পারেনি, কিন্তু আজ একদম মুখ্য সুযোগ, তাই তারা দুজনেই এসেছে। আঁকা ধীরে মাথা ঘুরিয়ে চৌধুরী মহলের আলোকিত গেটের দিকে তাকালেন। ভেতরে ঝলমলে আয়োজন, হাসির শব্দ, মানুষের আনাগোনা। বাইরে শীতল অন্ধকার। তিনি সামান্য মাথা নেড়ে মাস্টারের দিকে তাকালেন। মাস্টার এগিয়ে এসে নিচু স্বরে বললেন, আকা, এভরিথিং ইজ ক্লিয়ার। মহলের ভিতরে আর্যের কোনো গার্ড নেই। চৌধুরী মহলের অন্দরমহলে তখন কৃত্রিম আলো ধীরে ধীরে গাঢ় হয়ে উঠেছে। বাইরের প্যান্ডেলে আলোকসজ্জা পূর্ণ দীপ্তিতে জ্বলছে, কিন্তু আসল আয়োজন স্থান পেয়েছে ভেতরের বৃহৎ ড্রয়িং রুমে, যে ঘর আজ নিখার পবিত্র চুক্তির সাক্ষী হতে চলেছে। সামনে সোফায় বসে আছেন কাজী সাহেব, তার সামনে খোলা রেজিস্টার। ইতিমধ্যে নাদিম ও মুন্নির বিবাহ কার্য শুরু হয়ে গিয়েছে। যেহেতু রাত হয়ে গেছে, তাই তাদেরও বাড়িতে যেতে হবে। এদিকে উপরের তলায় আয়নার সামনে দাঁড়িয়ে সানা নিজের সাজ পোশাক ঠিক করতে ব্যস্ত। এত ঝামেলার মধ্যে তার সাজের রফাদফা হয়ে গিয়েছে। সে এসপির ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড বলে কথা। এভাবে কি যাওয়া যায়? আর এদিকে আর যে পেছন থেকে তার কোমর পেঁচিয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে, যেখানে সানার বিরক্তি মাখা চেহারা নজরে আসছে। কেননা আর যে কখন থেকে তার কানের কাছে একটানা বলেই যাচ্ছে তারা ফিরে যাবে ম্যানশনে এখনই, কিন্তু রমণী সাফ সাফ বলে দিয়েছে সে কোথাও যাচ্ছে না। আর যে যাওয়ার হলে যাক, সে যাবে না। বিপরীত পাশের মানব আবারও তার ঘাড়ে নাক ঘষে আওড়ায়, ওয়াইফি, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। এবারও ভেতরে বিয়ে করুক, চলো আমরা মেনশনে ফিরে যাই। সানা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলে, ভেবে দেখুন, ওর বিয়ে না দেখে গেলে রাতে আমার রুমে দরজা বন্ধ থাকবে। এই বলে সে আবারও লিপ গ্লস লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আর্যে তাকে ছেড়ে বিমূঢ় দৃষ্টিতে তাকায়। কত বড় শর্ত দিচ্ছে তাকে! আর্যের সাথে সাথে প্রত্যুত্তর করে, আরে কে বলেছে বিয়ে দেখবো না? আমি তো পুরো লাইফ দেখবো। আসো, কি আর করবো, একটা চুমু খেয়ে বিয়েতে যাই। এই একদমই না, আমি এইমাত্র লিপ গ্লস দিয়েছি। আর পোল্টিবাজি কেউ আপনার থেকে। রমণী নিজের বাক্য সম্পন্ন করতে পারল না। তার পূর্বেই আর্যে এক হাতে তার কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের একদম কাছে নিয়ে আসে।
নিজেদের মধ্যে সমস্ত দূরত্ব মিটিয়ে আঁকড়ে ধরে রমণীর মাত্র দেওয়া লিপ গ্লসের অধৈর্যকল। ব্রো, আমি তোমাকে বলছি আজকের মধ্যেই বিডিতে থাকতে। মুঠোফোনের বিপরীত প্রান্ত থেকে আসে সারহাদের কণ্ঠস্বর। সরি মাই লিটল ব্রাদার, আমি শেষ মুহূর্তে একটা কাজে ফেসে গেছি। ব্রো, তুমি এমনটা। তার কথা কেটে সারহাদ বলে, ডোন্ট ওয়ারি এসপি, এখন তো শুধুমাত্র বিয়ে পড়িয়ে রাখাবে হচ্ছে, পরবর্তীতে মহামশলায় অনুষ্ঠান হবে, ওই সময় থাকবো পাক্কা। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ জার্নি। এসপি আর কি বলবে, সে ওকে বলে ফোন রেখে দেয়। সারহাদের সাথে তার কাল রাতে কথা হয়েছিল, তার আজ সকালে আসার কথা ছিল, কিন্তু কোনো কাজে আটকে পড়ে সে। অন্যদিকে সারহাদ কান থেকে ফোন নামিয়ে এজাজের দিকে তাকায়, মাথা নেড়ে ইশারা করে। এজাজ বলতে শুরু করে, বস, রনি হায়দার নিজের স্ত্রী রেখে গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়া ঘুরতে গেছে। এজাজ কয়েকটা ছবি এগিয়ে দেয় সারহাদের দিকে। সারহাদ সেগুলো হাতে নিয়ে কিয়ৎকাল দেখে, যেখানে রনির হোটেল রুম থেকে শুরু করে সব জায়গায় পিক আছে। সে কোথায় কোথায় গিয়েছে, পকেট থেকে লাইটার বের করে পিকগুলো জ্বালিয়ে দিয়ে শীতল হাসি ঝুলিয়ে গম্ভীর স্বরে আওড়ায়, ঘুরতে নয় মরতে। ড্রয়িং রুমে পুরুষদের আসর সামনের অংশে, নারীদের জন্য আলাদা পর্দার আড়ালে পাশের অংশে বসার ব্যবস্থা, মাঝখানে সামান্য ফাঁক। এসপি বসেছে কাজী সাহেবের বাম পাশে, পরনে অফ হোয়াইট শেরওয়ানি, মাথায় টুপি, তার চোখে একরাশ উৎফুল্লতা। দীর্ঘ অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সে এই মুহূর্তে এসে পৌঁছেছে। তার পাশে দুজন সাক্ষী বসে আছে, অন্যদিকে পর্দার আড়ালে বসে আছে সানিতা। আজ সে কনের সাজে। অবশেষে সে এসপির নিয়ে আসা গোলাপি শাড়িটাই পরেছে। এই মুহূর্তটার অপেক্ষায় সে বহুদিন ধরে ছিল, কিন্তু এখন কেমন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার পাশে তার খালারা, কেউ দোয়া পড়ছে, কেউ তার হাত চেপে ধরে আছে। সামনের সারির সোফায় বসে আছেন খুশদিল ফারুকী, তার চোখে ক্লান্তি, ভেতরে বহুস্তরীয় হিসাব। তিনি কন্যার পিতা, আজ তার দায়িত্ব সম্পন্ন হওয়ার দিন, তবু মুখে সেই কাঙ্ক্ষিত হাসি নেই, যেন তিনি কোনো অনিবার্য সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু হৃদয় তার সঙ্গে পুরোপুরি একমত নয়। ডান দিকে একটু পেছনে বসেছে সানা, তার মুখে উজ্জ্বল হাসি হলেও মনে মনে আর্যকে গালি দিচ্ছে, কেননা সে সানিতার সাথে বুঝতে চেয়েছিল, কিন্তু এই লোক তাকে জোর করে নিজের সাথে বসিয়ে রেখেছে। তার পাশেই আর্য বিরক্তি মাখা চেহারা নিয়ে, যদিও তা দৃশ্যমান নয় মাস্কের আড়ালে। আর সেই ঘরের এক কোণে ছায়ার কাছে দাঁড়িয়ে আছে মাস্টার। সে বহু কষ্টতে অতিথিদের ভিড়ের সাথে মিশে ভিতরে ঢুকেছে। তারা যেমনটা ভেবেছিল তেমনটা হয়নি। ভিতরে আর্চের গার্ডরা আছে নানান রকম বেশভূষায়। তার উপস্থিতি এত নিঃশব্দ যে কেউ বিশেষ খেয়াল করছে না। সে দেয়ালের পাশে দাঁড়িয়ে, হাতে ফোন, চোখ স্থির সানার উপর। সে কয়েকবার চেষ্টা করেছে সুযোগ খুঁজতে, কিন্তু সানাকে কখনো একা পাওয়া যায়নি। আর যে যেন অদৃশ্য প্রহরীর মতো তার চারপাশে ঘুরছে। কাজী সাহেব কণ্ঠ পরিষ্কার করলেন। ঘরে ধীরে ধীরে নিস্তব্ধতা নেমে এলো। তিনি আরবি খুতবা নিয়ে লেখা শুরু করলেন। এরপর এসপির দিকে তাকিয়ে বললেন, আপনি শারফাত চৌধুরী পিতা ফাহাদ চৌধুরী, আপনি কি 5 লক্ষ 1 টাকা মহরের বিনিময়ে সানিতা বিনতে খুশদিল ফারুকীকে বিবাহে কবুল করছেন? ঘরের বাতাস যেন থেমে গেল। এসপির বুকের ভেতর হৃদস্পন্দন জোরে বাজছে। তার চোখ একবার পর্দার দিকে উঠে, যেখানে সানিতা বসে আছে। তারপর দৃঢ় স্পষ্ট কণ্ঠে শুধালো, কবুল। আপনি কি কবুল করছেন? কবুল। তৃতীয়বার? কবুল। প্রত্যেকটি শব্দ যেন এসপির ভেতরের বহু বছরের নীরবতার প্রতিধ্বনি ভেঙে দিচ্ছে। ঘরে মৃদু গুঞ্জন উঠে, আলহামদুলিল্লাহ। এবার পর্দার বিপরীত প্রান্তে কাজী সাহেব নরম কণ্ঠে বলে, সানিতা বিনতে খুশদিল ফারুকী, আপনি কি 5 লক্ষ 1 টাকা মহরের বিনিময়ে শারফাত চৌধুরীকে বিবাহে কবুল করছেন? সানিতার হাত কেঁপে ওঠে। পাশে খালা তার হাত শক্ত করে ধরলেন। এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে উঠল। কাঁপা কাঁপা স্বরে বলে, কবুল। পরপর 3 বার কবুল বলার পর কাজী সাহেব ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বিবাহ সম্পূর্ণ হলো। একযোগে দরুদ পড়া শুরু হলো। কারো চোখে জল, কারো মুখে হাসি। সানা আনন্দে হাত দুটো জোর করলো, তার চোখে পরিতৃপ্তি। খুশদিল ফারুকী স্থির বসে আছেন। তার মুখে অল্প হাসি ফুটলো, কিন্তু তার চোখে পৌঁছালো না। কিন্তু যেন নিজের ভেতরে দ্বিধাকে সংযত করে দায়িত্ব পালন করছেন। অতিথিরা এগিয়ে এসে শুভেচ্ছা জানাতে শুরু করে। এসপি তখন এক অদ্ভুত প্রশান্তিতে ভাসছে।
তার চোখে দীপ্তি যেন দীর্ঘ অন্ধকার শেষে আলো পেয়েছে। সে মাথা নিচু করে সিজদায় যেতে চাইল, কিন্তু পরিবেশের ভিড়ে তা সম্ভব হলো না। তবু তার অন্তর কৃতজ্ঞতায় নত। পর্দার আড়ালে সানিতা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তার ঠোঁটে হাসি। এতদিনের ভয় দ্বিধা সব যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে অদূরে দাঁড়িয়ে থাকা সানিতার মা পর্দার আড়াল থেকে সবটা দেখছেন, কীভাবে তার ছোট মেয়েটা আজ হঠাৎ যেন বড় হয়ে গেছে। তবে সে মনে মনে খুশি যে সানিতা তার কাছেই থাকবে। তারও এসপিকে ভীষণ পছন্দের, শুধু খুঁজদিলের জন্য বলতে পারেন না। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা সুখের অশ্রু। হাতের মুঠো ফোনে চলছে ভিডিও কল, যেখানে এসপির মা রাহিলা চৌধুরী ও সারহাদ দুজনেই আছে। দুই মা ছেলে একসাথে বলে আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে তখন কোলাহল, শুভেচ্ছা, আতরের গন্ধ, খেজুর বিলানো, কোলাকুলি শুরু হয়ে যায়। সানার পাশে বসা আর যে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তড়িঘড়ি করে সানার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, বেবি নাও লেটস গো। রমণীর হাসি মাখা মুখটা মুহূর্তে বিরক্তিতে ভরে ওঠে। এই আল্লাহর বান্দা তাকে শান্তিতে বিয়েটাও দেখতে দেবে না। সে এত ঘটকালি করে দুইটা বিয়ের ঘটকগিরি করেছে, আর এখন নাকি সে লেগ পিস ছাড়াই চলে যাবে। তার ভাবনার মধ্যে আবারও সামনের মানব বলে, ওয়াইফি চলো ওরা এখানে বাসর করুক, আমরা বাড়ি গিয়ে বাসর করব। তার এমন লাগাম ছাড়া কথায় রমণী মুহূর্তে তেতে ওঠে। আপনি থাপ্পড় এখানে খাবেন নাকি বাড়িতে গিয়ে খাবেন সেটা ডিসাইড করুন আগে। বাড়িতে গিয়ে খাবো, সাথে তোমাকেও। আপনার মুখ থেকে জাউরা মার্কা কথা ছাড়া আর কিছু বেরোবে না। আমি লেগ পিস খাওয়া ছাড়া এক পাও নড়ছি না, আর আপনি আমার চোখের সামনেও আসবেন না একদম। এই বলে সানা আর এক মুহূর্ত এখানে বসলো না। সে চলে গেল ভোজন এরিয়ার দিকে। এদিকে আরজে উঠে তার পিছু যেতে যেতে ফিসফিস করে বলে, আমি আবার কি করলাম? বাসর করাটা কি আমার অন্যায়? বুঝতে পারছি না। সানা নিজের মতো নিয়ে খেলেও আর যে একটা কিছু মুখে দেয়নি, আর না মাস্ক খুলেছে এক মুহূর্তের জন্য। রমণীও কথা বাড়ায়নি। সে মনে মনে বলে, যা খাওয়ার সে খাবে, যে খেতে চায় না তাকে জোর করে খাওয়ানোর কি দরকার। এসপির রুমটা যদিও তাড়াহুড়োর মধ্যে অতটা সাজানো হয়নি, কিন্তু ফেয়ারি লাইট ক্যান্ডেল দিয়েই সাজানো হয়েছে। কিন্তু ফুল রাখা হয়নি, কেননা সানিতার ফুলে কিছুটা অ্যালার্জি রয়েছে, তাই সাদামাটা করে সাজানো হয়েছে। খাটের ওপর বসে আছে সানিতা বধূ সাজে। সে একের পর এক হাই তুলছে। গত 7 দিন চিন্তায় কান্নাকাটিতে এক ফোঁটা ঘুমাতে পারেনি। এসপির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, সারহাদু সানার সাথেও, কিন্তু পারেনি। সে শেষে হাই তুলে সামনের রমণীর দিকে তাকিয়ে বলে, সানা সিস, গুড নাইট। তার সামনে সানা পায়চারি করছে এসপি আসার অপেক্ষায়। সে আরজেকে ওই সময় গোল খাইয়ে মহিলাদের ভিড়ের মধ্যে দিয়ে চলে এসেছে এখানে। না হলে জানে আরজে পিছু পিছু চলে আসবে, কিন্তু সানিতার কথায় সে তড়া করে তার দিকে তাকায়, কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালো, আরে কিসের গুড নাইট? এখনো এসপি আসেনি, আরে কোন ঘুম নিয়ে পড়ে আছে রে ভাই? আমার সত্যি ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তাহলে চোখ টেনে খুলে রাখো। টেবিলের উপর দেখেছো ওই দুধের গ্লাসটা এসপিকে দিতে হবে। তোমার খালারা আমাকে পই পই করে বলে গিয়েছে এটা। তুমি বলে দিও খেয়ে নিতে। এই বলেই সানিতা সত্যি সত্যি ঠাস করে বসার থেকে বালিশে পড়ে যায়। সানা তার দিকে এগিয়ে যাবে, তখনই দরজায় টোকা পড়ে। সানা দরজা খুলে দেখে এসপি স্টাইলিশ ভঙ্গিতে এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা প্লাস্টিকের গোলাপ, মুখে হাসি টেনে ধীরে মাথা ঘুরিয়ে বলে, সো মিসেস চৌধু। এই বলে সামনের রমণীকে দেখে সে চমকে এক হাত দূরে সরে যায়, কেননা সানা কোমরে হাত দিয়ে নাক মুখ সিটকে তার দিকে তাকিয়ে আছে। সানা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, ব্যাস বাকিটা পরের জন্য রাখো। তুই এখানে কি করছিস? রমণী নিজেকে ঠিক করে 2 হাতে দরজা আটকে বলেন, আজকে নতুন পুরনো সব হিসেব বাদ, তাড়াতাড়ি প্যাসাতে আসেন। এসপি জানতো এই মেয়ে নিশ্চয়ই তাকে আটকাবে, তাই আগেই এর জন্য টাকা রেখে দিয়েছে। সে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি বল কত লাগবে, সময় নাই। যেহেতু আমার মন অনেক বড়, তাই আমি কম করে চাইবো না। আমি নাদানের হাত থেকে তোর বউকে বাঁচিয়েছি, তাই ওই সময় নাদান যেটা দিতে পারিনি সেটা তুই দিবি, 50 কোটি। সানার এত বড় অ্যামাউন্ট শুনে স্পিরিচুয়াল প্রায় ঝুলে পড়ার উপক্রম। সঙ্গে সঙ্গে বুকের বাম পাশের দিকে 2 হাত দিয়ে চেপে ধরে বলে, এমন ঝটকা দিস না ইয়ার, আমার দমটা ঠিক বুকের থেকে নাকে চলে এসেছে। মাত্র ঠেলে আবার ভেতরে পাঠিয়েছি। একটু আগেই তো বিয়ে করেছি। হার্ট অ্যাটাকে মরে গেলে বউকে কে দেখবে বল? মিস্টার চৌধুরী, এটা ঝটকা ছিল না, সত্যি ছিল এটা, না হলে আমি ঢুকতে দিব না। সাথে সাথে এসপির 2 চোখ রসগোল্লার মতো হয়ে গেল। নিষ্প্রভ দৃষ্টিতে সামনে তাকিয়ে বলে, আম্মা ছেড়ে দে আমায়, কেঁদে বাঁচি। এ তো বাসর নয়, ফকির বানানোর ফন্দি। আমি বাসর করব না। এই যাওরা, তুই তোর বউ নিয়ে যা, না হয় আমার জয় বাংলা করে দেবে এই মহিলা।
আর যে মাত্র উপরে এসেছে, সানাকে দেখা মাত্রই তার সামনে দাঁড়ায়। আজ সারাদিন এই মেয়ে তাকে আঙুলের ইশারায় নাচিয়েছে, তাই হিসিসি আওড়ায়। ওয়াইফি চুপচাপ চলো, লেগ পিস খাওয়া কিন্তু শেষ তোমার। বিপরীত পাশে রমণী কি শুনলো তার কথা? না, সে এখনো গো ধরে দাঁড়িয়ে আছে। এসপি আরজির দিকে তাকিয়ে বলে, ভাই নিয়ে যা তোর বউকে, মানুষ অকালে হার্ট অ্যাটাক করে মরবে ওর জন্য। ওর জন্য শুধু আমি হার্ট অ্যাটাক করবো, আর কেউ কেন করবে? তুই তোর বউকে দেখ। সেটা তো দেখতে চাই, তার জন্য তুই তোর বউকে নিয়ে যা। ওয়াইফি চলো, আমি দিব তোমাকে 50 কোটি। না, যার বাসর চলছে সেই দিবে। আপনার কি বাসর চলছে নাকি? হ্যাঁ, বাড়িতে গেলেই বাসর চলবে। আর যে এমন সোজা সাপটা জবাবে থতমত খেয়ে গেল সামনের রমণী। সে চোখ পাকিয়ে কিছু বলার আগে আর যে ঝুঁকে বলে, ব্যাস, তোমাকে চাইছি আমি সবার সামনে তোমাকে কোলে করে নিয়ে যাই, না হয় চুপচাপ আমার সাথে চলো। সানা একবার তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে অদূরে দাঁড়িয়ে থাকা এসপির দিকে তাকায়। এসপি আরজের দিকে তাকিয়ে আছে, কখন আবার তাকে কোন দোষে দোষী করে দেয়। সানা কিছু না বলে হঠাৎ করে বলে, 3, 2, 1। এই বলে ধুমধাম করে আরজেকে কয়েকটা লাগিয়ে দিল, যার জন্য আরজে মোটেই প্রস্তুত ছিল না। এসপি দূরে দাঁড়িয়ে ফিক করে হেসে দিল, কিন্তু তার হাসির 12টা বাজিয়ে সানা তাকেও ধুমধাম করে কয়েকটা এলোপাথারি লাগিয়ে দৌড়ে নিচে চলে যায়। এত জোরে আওয়াজ হয়েছে ভিতরে ঘুমিয়ে থাকা সানিতা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। এদিকে আরজে কি বলবে এই মেয়েকে? সে কিছু না বলে তার পিছনে চলে গেল, আর এসপি নিজের পিঠ ডলতে ডলতে সেও নিজের রুমের দিকে চলে যায়। রাত শেষের দিকে গড়িয়ে এসেছে। বিয়ের উৎসবের আলো এখনও ঝলমল করছে, কিন্তু ভিড় নেই, শুধু ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। একে একে আত্মীয় স্বজন বিদায় নিয়েছে। উঠোনে সাজানো চেয়ারগুলো সরানো হচ্ছে, আলোকসজ্জায় তার খুলছে কর্মচারীরা। বাড়িটা যেন দীর্ঘ একটা উৎসব শেষে নিঃশব্দে নিজের স্বাভাবিকতায় ফিরে যাচ্ছে। সানাও আর যে বের হওয়ার জন্য ফটকের দিকে এগোয়, কিন্তু ফটকের কাছে পৌঁছাতেই পেছন থেকে ভেসে আসে লিপি ফারুকের কণ্ঠস্বর। শানা মা, একটু দাঁড়া তো, তোর সাথে কিছু কথা ছিল। জি মামি, বলো। আর যে শালীন দূরত্ব বজায় রেখে একটু সরে দাঁড়ালো। সে চায় না পারিবারিক আলাপে বাধা হতে। তার পাশে দাঁড়ানো কাইলিনের দিকে ঘুরে সে নিচু স্বরে বলে, জ্যাকোকে পেয়েছে? জি বস। কাইলিনের হ্যাঁমূলক জবাবে আর্যের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। গম্ভীর স্বরে আওড়ায়, ব্লু আইস, হুয়েভার হি ইজ, ঈশান আর রোডি, দ্য গেম ইজ ওভার। সব গার্ড কোথায়? বস চারপাশেই আছে। ওদের বলে গাড়ি নিয়ে সামনে চলে যেতে। ওকে বস। আর তুমি গাড়িটা বের করে নিয়ে আসো। কাইলিন ওকে বলে দ্রুত গ্যারেজের দিকে অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে অন্ধকারে লুকিয়ে থাকা একটি ছায়া কানে থাকা ইয়ারপিসে ফিসফিস করে বলে, আকা, রাইট টাইম। অন্ধকারের আরেক প্রান্তে দাঁড়িয়ে থাকা আকার ঠোঁটের কোণে ধীরে হাসি ফোটে। ঠিক তখনই আর্যের ফোন কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে মম। তার ভ্রু কুঁচকে আসে এই অসময়ে সোফিয়ার কল দেখে। আর সোফিয়া তো তাকে কল করার কথা না তাহলে। সে সানার দিকে তাকিয়ে বলে, আমি একটু কথা বলে আসছি, তুমি এখানে থাকবে। সানা মাথা নেড়ে সম্মতি দিল। আর যে গার্ডেন এরিয়ার দিকে এগিয়ে যায়। সে ফোন তুলে কয়েকবার ডাকে, কিন্তু না, উপাস থেকে কোনো শব্দই আসছে না। এদিকে লিপি ফারুকি সানাকে এসপি ও সানা তার বিষয়ে জিজ্ঞেস করছিল। তিনি কথা শেষে ধীরে ধীরে ভেতরে চলে গেলেন। ফটকের সামনে এক মুহূর্তের নীরবতা। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল নিচু কণ্ঠ, ম্যাম, স্যার বলেছে আপনাকে গাড়িতে বসতে। সানা ধীরে ধীরে ঘুরে তাকায়। হ্যাঁ, রণবীর আগে আসুক। বাক্য সম্পন্ন করতে পারল না রমণী, কারণ তার চোখ আটকে গেল একজোড়া ঠান্ডা অস্বাভাবিক নীল চোখের মণিতে। সেই দৃষ্টি সরাসরি তার মস্তিষ্কে আঘাত করে। চারপাশে শব্দ দূরে সরে যেতে লাগলো। আলো ঝাপসা, বাতাস ভারী, তারপর তার শ্বাস ধীর হয়ে এলো। মাস্টারের চোখ স্থির। মাস্কের আড়ালে তার ঠোঁটে খেলে গেল মৃদু হাসি। ধীরে হাত নাড়িয়ে বলে, লেটস গো বেবি গার্ল, কাম উইথ মি। সানার শরীর শক্ত হয়ে গেল। তার চোখে কোনো প্রতিরোধ নেই। সে যেন নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছে। মুহূর্তের ন্যায় সে মাস্টারের পিছনে হাঁটতে শুরু করে। ফটকের বাইরে দাঁড়িয়ে আছে কালো মার্সিডিজ। সানা গিয়ে নিঃশব্দে পিছনে সিটে বসে পড়ে। ভেতরে আঁকা বসে আছে। মাস্টার সামনে থাকা আকার দিকে তাকিয়ে দ্রুত চারপাশ দেখে বলে, সামনেও আর্জের গার্ড, পেছনেও আর্জের গার্ড। এদের উপর আমার হিপনোটিজম কাজ করছে না। অনেক স্ট্রং মাইন্ড। আর্জে নিজের গার্ড চেঞ্জ করেছে, আগের টিম না, তাই সাবধানে বের হতে হবে। আঁকা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে আওড়ায়, আই হ্যাভ অ্যানাদার ওয়ে। এই বলে সে নিজের হাতের ট্যাবলেটটা এগিয়ে দিল মাস্টারের দিকে। মুহূর্তে মাস্টার বুঝে যায় তাকে কী করতে হবে। সে দ্রুত হেলমেট পরে এক লাফে বাইকে উঠে বসে। ইঞ্জিন স্টার্ট করে। তুমি গাড়ি নিয়ে বের হও, আমি পথ ক্লিয়ার করছি। আঁকা মাথায় নেড়ে সম্মতি দিল। বাইক সামনে ছুটে গেল। গাড়িও চলতে শুরু করে হাই স্পিডে।
গাড়ির ভেতরে আকাশ আনার দিকে এক পলক তাকায়, তার চোখে নিষ্ঠুর শান্তি। নিজের হিম ধরা গলায় বলে, মিসেস জাওয়ান, রক্ত কখনো ঋণ থাকে না। আমার ভাইয়ের হিসাব আজ খুলবে, আর আপনার সময় পড়ে চলেছে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।